নমস্কার বন্ধুরা, আমি শিখা মুখার্জি, শিখা মুখার্জিস আর্টিস্ট্রি পার্ট 2। এটা আমার ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আমি স্বনামধন্য সাহিত্যিকদের লেখা গল্প পাঠ করে থাকি। কিছু কিছু আমার নিজের গল্পও পড়ি। আজকে আমি সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটা গল্প পড়ব। গল্পের নাম গ্রেটা গার্বো। বয়স 24 কি 25, একটু বেশি হলেও হতে পারে। শরীরের গড়ন পেটন চমৎকার, যৌবন যেন উপচে পড়ছে। একবার চোখ পড়ে গেলে দৃষ্টি ফিরিয়ে নেওয়া কঠিন। হাইট প্রায় 5'4", মুখেও একটা আলগা লাবণ্য আছে। গায়ের রঙে গাছের পাতার আভাস, শুকনো শুকনো তবে সবুজই। নাক ঈষৎ চাপা, কিন্তু চোখ দুটো বড় বড়, ড্যাবা ড্যাবা। মুখের মধ্যে সব থেকে আগে নজর কাড়ে চিবুকখানা, অসম্ভব ধারালো চিবুক, যেন অহংকারের ইস্পাত দিয়ে বাঁধানো। আর্ট কলেজে ঢোকার পর থেকে রোজই প্রায় চোখে পড়তে থাকে। সদর স্ট্রিটে মিউজিয়ামের পাঁচিলের গায়ে দিব্যি একটা স্থায়ী সংসার পেতে বসেছে। উনুন, হাঁড়ি, কড়া, থালা, গেলাস, ভাঙা টিনের বাক্স, বস্তা, পুঁটুলি, কি নেই সেখানে। রোদ বৃষ্টিকে কলা দেখাতে মাথার ওপর পলিথিনের ছাউনিও বেঁধেছে একটা। জাদুঘরের রেলিং তার আলনা, সেখানেই ঝোলে কাপড় চোপড়। জাদুঘর যে গরিব দুঃখীদেরও কাজে লাগে বুঝতে কোনো অসুবিধা হয় না। ঘরকন্না অবশ্য তার একলার নয়, খানতিনেক কালোকুলো আধন্যাংটা বাচ্চা দামাল পায়ে চড়ে বেড়াতো ফুটপাতে। বাচ্চাগুলোও মোটামুটি নধরকান্তি, দেখে মনে হতো ভালোই খাবার দাবার জোটে। মা বসে বসে কুটনো কুটছে, রান্না করছে, বাসন মাজছে, রাস্তার কলে ঘষা সাবান দিয়ে কাপড় কাচ্ছে। বাচ্চারা এসে দুমদাম হামলে পড়ছে মার পিঠে, অমনি তাদের হাতের ঝাপটায় বেড়াল ছানার মতো সরিয়ে দিচ্ছে মা। এ ছিল নিত্য দৃশ্য। আরও একটা দৃশ্য চোখে পড়তো আমাদের। পলিথিনের ছায়ায় সারাক্ষণই একটা লোক পড়ে পড়ে ঘুমায়। সকাল 10টাতেও ভোঁস ভোঁস নাক ডাকাচ্ছে, দুপুরেও তাই, বিকেলেও। কচ্ছিৎ কখনো তাকে জাগ্রত অবস্থায় দেখা যায়। মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে রাজা বাদশার মেজাজে চায়ের ভাঁড়ে চুমুক মারে লোকটা। তার স্বাস্থ্যটিও দেখার মতো। ইয়া লম্বা চওড়া, রীতিমতো তাগড়াই জোয়ান, পেশিতে রোদ পিছলয়। মুখ ভর্তি জঙ্গল জঙ্গল দাড়ি, দু চোখ পাকা করমচার মতো লাল, যেন এই মাত্র গাঁজার আড্ডা থেকে উঠে এলো। তার লোকটাকে নিয়ে আমার গল্প নয়, আমার কাহিনী তার সঙ্গিনীকে নিয়ে। আমরা ওর নাম দিয়েছিলাম গ্রেটা গার্বো। সম্ভবত ওই ধারালো চিবুকটার জন্যই, অথবা ওর ফিগার। 3 বাচ্চার মা হয়েও শরীরের কি বাঁধুনি। প্রথম প্রথম বন্ধুমহলে গ্রেটাকে নিয়ে গবেষণা চলত জোর। দেখেছিস গোটা ফ্যামিলি কেমন তেল চুকচুকে, কি করে চলে রে গ্রেটাদের। ভিক্ষেই তো সবচেয়ে লাভজনক প্রফেশন। নো পরিশ্রম, মোটামুটি সেফ ইনকাম। হুম, গ্রেটা ভিক্ষা করে না। যা, ফুটপাতে শিখি আদুলিগুলো তবে পড়ে কেন? লক্ষ্য করে দেখিস, গ্রেটা একটা পয়সাও তোলে না, বাচ্চাদেরও তুলতে দেয় না। সেদিন একটা সিকিতে হাত দিয়েছিল বলে বড় বাচ্চাটাকে কি পেটাচ্ছিল। তাহলে পয়সাগুলো এমনি এমনি পড়ে বলছিস? অনেকেই তো হাঁ করে গ্রেটাকে গেলে তারাই হয়তো কেউ দর্শনী দিয়ে যায়। কিন্তু গার্বো ফ্যামিলির তাহলে সোর্স অফ ইনকামটা কি? বর কামায়। হতে পারে, ব্যাটা শিওর চোর। দিনে ঘুমিয়ে নেয়, রাতে তেল টেল মেখে। ও ব্যাটা অত ছোটখাটো কাজ করার লোক নয়। ব্যাটা নির্ঘাত ডাকাত, কিংবা ভাড়া করা খুনি লুঠেরা। তাহলে মাল করিয়ে থাকতো, থোড়াই ডেরা বাঁধতো ফুটপাতে। হয়তো এটাই কামোফ্লেজ। কোনোদিন দেখবি কাগজে বড় করে ছবি বেরিয়েছে, ডাকাতের বউ বলেই না গ্রেটার ভিক্ষা নিতে মানে লাগে। দিব্যি আছে মায়েরি, কলকাতা একদম সেন্ট্রাল প্লেসে, মিনিমাম এস্টাবলিশমেন্ট খরচায়। হঠাৎই একদিন অভিজিৎ কলেজে একটা উড়ো খবর ভাসিয়ে দিল। গ্রেটা নাকি মোটেই ওর বরের পয়সায় খায় না। সে রীতিমতো গতর খাটিয়ে খায়, কিংবা বলা যায় গতর বেচে। অর্থাৎ সে একজন দেহোপজীবিনী। অভিজিৎ ডায়মন্ড হারবার লাইনে শিরাকোলে থাকে।
গঙ্গার ধার থেকে বাস ধরে রোজ। সে নাকি ইডেন গার্ডেনের গেটে রংচং মেখে গ্রেটাকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। সঙ্গে সঙ্গে অভিজিতের পেছনে লেগে গেলাম আমরা। নন্দিনী চোখ পাকালো। এই, আমাদের গ্রেটা গার্বোর ক্যারেক্টারে তুই কালি ছেটাচ্ছিস কেন? বিপাশা ভুরু নাচালো। তুই বুঝি ওসব মেয়েদের দেখে বেড়াস? গুরুপদ চাঁটি কষালো। ঝেড়ে কাস্ত তুই ট্রাই নিয়েছিলি নাকি? ঠাট্টা ইয়ার্কি হলো ঠিকই, তবে অভিজিতের সংবাদটাকে আমরা পুরোপুরি উড়িয়েও দিলাম না। অমন যৌবন আছে, ভিক্ষাবৃত্তির বদলে গ্রেটা আদিম পেশা অবলম্বন করতেই পারে। তবে আমাদের মধ্যে একজোট তর্কও হয়ে গেল। অভিজিৎ, রমেন, নন্দিনী, বিপাশাদের মতে ওরকম নোংরা জীবনযাপন করার চেয়ে ভিক্ষে করা ঢের ভালো। বেশ তো গতর আছে, দেহ না বেচে লোকের বাড়ি খেটেও তো খেতে পারে। সমর, গুরুপদ, লোকেন্দ্র আর আমি অবশ্য বিপরীত মতের, ভিক্ষে করার চরম বিরোধী। আমরা গলা ফাটিয়ে বললাম, যে কোনো মানুষের যে কোনো স্বাধীন পেশা বেছে নেওয়ার অধিকার আছে। লোকের বাড়ি কাপড় কাচা, বাসন মাজা যেমন এক ধরনের সার্ভিস, তেমনি শরীর বিক্রিটাকেও আরেক ধরনের সার্ভিস বলে মেনে নিলেই হয়। এই যে মেয়েগুলো আমাদের কলেজে মডেল হতে আসে, পেটের তাড়নায় চোখ বুজে নিজেদের উন্মোচিত করে দেয়। আমরা শিল্পীরা কি তাদের হীন চোখে দেখতে পারি? না দেখাটা উচিত? তবে গ্রেটার বরটিকে নিয়ে কৌতূহল আমাদের রয়েই গেল। বউয়ের দেহ নিংড়ানো রোজগারে আয়েস করে খাচ্ছে, দাচ্ছে, ঘুমোচ্ছে, এ কেমন ধারার পুরুষ মানুষ? আমরা যখন সেকেন্ড ইয়ারের মাঝামাঝি, গ্রেটা তার চতুর্থ সন্তানটি প্রসব করল। যেতে আসতে দেখেছি গ্রীষ্ম প্রখর উত্তাপেও ইয়া বড় একখানা ভুঁড়ি নিয়ে অনায়াসে সংসারের কাজকর্ম করে চলেছে গ্রেটা। তারপর কবে হলো, কোথায় হলো ভগবান জানে। একদিন দেখি ইঁদুর ছানার মতো লাল লাল একটা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। লজ্জা শরমের বালাই নেই। ভারী ভারী স্তন দুখানা পুরোপুরি উন্মুক্ত। অনেক পথচারী তার দেহশোভা উপভোগ করছে, কিন্তু তা নিয়ে এতটুকু ভ্রুক্ষেপ নেই গ্রেটার। বরং সে যেন ওই দৃষ্টিতে গর্বই অনুভব করে। সত্যি কথা বলতে কি, আমরাও চোরা চোখে তাকিয়েছি। লোকেন্দ্র তো একদিন বলেই ফেলল, ইস, গ্রেটাকে দেখলেই আমার হাতটা কেমন নিষ্পিস করে। তোরও? ইউটিউব ব্রুটাস, বডির কার্ভগুলো দেখেছিস? ওকে যদি মডেল করা যেত। গুরুপদ হা হা করে হেসে বলল, লাভ নেই বস, ও মডেল হবে না। কি করে বুঝলি? একবার ট্রাই নিয়েছিলাম। প্রপোজাল শুনে বলল, আমায় কি করতে হবে? আমি বললাম, কিছুই না, জাস্ট বসে থাকবে, তোমায় আমি আঁকবো, পয়সাও পাবে। শুনে গা মোচড়ালো। আর কি করতে হবে? আমি বললাম, ব্যাস ওইটুকুই। কিছুতেই রাজি হলো না মায়েরি। শুধু বলে, বসে বসে আমি রোজগার করি না, টাকা বেশি থাকলে অন্য লোককে বিলিও। প্রেগন্যান্ট গ্রেটার একটা স্কেচ করতে পারলে কি দারুণ হতো বল। নন্দিনী মুখ বেঁকিয়ে বলল, পারিসও বটে তোরা। ফুটপাতের একটা নোংরা মেয়ে মানুষ, মাথা ভর্তি উকুন, গায়ে গন্ধ, অ্যাপ্রোচ করলে কি করে? তা ফুটপাতের মেয়ে মানুষ ফুটপাতেই রয়ে গেল নিজের মতো করেই। বছর দেড়েক পরে আরেকটা বাচ্চা বিয়ে হলো। গিনিপিগের মতো বাচ্চাগুলো ঘুরে বেড়ায় ফুটপাতময়, আর মা বসে বসে রাঁধা বাড়া করে, বাচ্চা খাওয়ায়, উকুন বাছে, চুল আঁচড়ায়। তারপর অন্ধকার গাঢ় হলে খোঁপা বেঁধে কোমর দুলিয়ে বেরিয়ে পড়ে নিজের ধান্দায়। শরীর খানিক টসকেছে বটে, কিন্তু পেশা ছাড়েনি গ্রেটা। বরটারও কোনো পরিবর্তন নেই, ঘুমোয় ঘুমোয় আর ঘুমোয়, আর মর্জি হলে চোখ লাল করে চৌরঙ্গি টহল দেয়। ছানাপোনাগুলোর ওপরেও লোকটার কোনো মায়া মমতা দেখি না। হয়তো ওগুলোকে নিজের বাচ্চা বলে মনেই করে না। তার ছবিটা আচমকাই বদলে গেল একদিন। আমরা তখন ফোর্থ ইয়ারে, সামনেই অ্যানুয়াল এক্সিবিশন। আমাদের তখন নাওয়া খাওয়ার সময় নেই। ছবি আঁকছি, ছবি সাজাচ্ছি, এই স্যারের কাছে ছুটছি, ওই ম্যাডামের কাছে যাচ্ছি। ডিসেম্বরের শীতেও আমাদের গলদঘর্ম দশা। তার মধ্যেই বিপাশা হঠাৎ এসে বলল, এই বরুণ, আমাদের গ্রেটা গার্বো তো যায় যায়। জুনিয়র ক্লাসের একটা ছেলের সঙ্গে কথা বলছিলাম, ঘুরে তাকিয়ে বললাম, কি হয়েছে? খুব অসুখ। যা, এই তো কবে একটা দেখলাম বসে রোদ পোয়াচ্ছে।
না রে, পরশু থেকে বেচারা কাঁথা মুড়ে দিয়ে শুয়ে পড়ে। আজ ওই ফুটপাত ধরে আসছিলাম, একবার উঁকি মেরেছিলাম ওর ডেরায়। যাচ্ছে তাই অবস্থা, বাচ্চাগুলো বাইরে হাত পা ছড়িয়ে কাঁদছে, আর গ্রেটা গুটিসুটি মেরে ঘং ঘং কাশছে। তাই? তা সে ঘুমন্ত ডাকাতটা কোথায়? দেখলাম না, মনে হয় ডাক্তার ফাক্তারও দেখায়নি, ওষুধ বেষুধও খায়নি। গ্রেটার সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই, আলাপই বা কতটুকু আছে। তবু আমাদের কলেজের কপা দূরে বসবাস করার সূত্রে ও আমাদের এক ধরনের প্রতিবেশী তো বটে। তাছাড়া সেই ফার্স্ট ইয়ার থেকে দেখছি, খারাপই লাগলো শুনে। কলেজ থেকে বেরোতে সেদিন রাত হলো, প্রায় 8:30 বাজে। শীতের সন্ধে এর মধ্যেই বেশ জবুথবু মেরে গেছে। ময়দানে কুয়াশার পর্দা, গাছগাছালিগুলোকে কেমন ভুতুরে ভুতুরে লাগে। বাসট্রাম চলছে, তবু একটা আলগা নির্জনতা যেন গ্রাস করে নিয়েছে চৌরঙ্গীকে। হ্যালোজেন পথবাতিও কেমন ম্রিয়মাণ এখন। বাসস্টপে এসে দাঁড়িয়েছি, নন্দিনী ঠেলল, ওই দেখ গ্রেটার বটটা। দেখলাম মিউজিয়ামের বন্ধ গেটের সামনে দাঁড়িয়ে কার সঙ্গে যেন গুজগুজ করছে। রমেন বলল, বউয়ের জন্যে খদ্দের ফিট করছে নাকি? হতে পারে, বউ জ্বরে কাবু, বেরোতে পারছে না। বিপাশা শিউরে উঠল, কি সাংঘাতিক! এই তোরা গিয়ে একটু কথা বল না, জিজ্ঞেস কর না বউয়ের কি হয়েছে। দূর বাদ দে। গুরুপদ বলল, আমি যাব, জেনে আসবো। রমেন বলল, চল তবে। আমি ডাকলাম, এই যে শোনো। লোকটা এগিয়ে এলো, বলছিলেন কিছু? কি হয়েছে তোমার বউয়ের? বুঝে একটু অবাকই হলো লোকটা। চোখ কুঁচকে একবার কলেজটাকে দেখলো, একবার আমাদের। ভারিক্কি গলায় বলল, ব্যায়ামও হয়েছে? ওষুধপত্র খাইয়েছ কিছু? খাঁজা খাওয়ার কায়দায় বলল, ও এমনি জর্জারি, এমনিই সেরে যাবে। ফ্রিস্কো স্ট্রিটে একটা ডাক্তারখানা তো আছে, বিনা পয়সায় ওষুধ দেয়, ওখানে তো দেখিয়ে আনতে পারো। বললাম তো এমনি সারবে। ধরতে রেছে, যার বউ তার গা নেই। আমরাও আর বেশি মাথা ঘামালাম না। খেয়ে দিয়ে প্রচুর কাজ আছে আমাদের। গ্রেটা আর আমাদের মগজেই ছিল না। বাৎসরিক প্রদর্শনীর রাজসূয়যজ্ঞ শেষ হবার পর ছুটি পড়ল কদিন। জানুয়ারিতে আবার কলেজে এসেছি। নন্দিনী ঢুকেই বলল, গ্রেটার হাল খুব খারাপ রে, বোধহয় আর বাঁচবে না। চল একটু দেখে আসি, যাবি? চল না। গ্রেটার আস্তানায় গিয়ে ঘাবড়ে গেলাম রীতিমতো। এ যে খুবই ঘোরালো পরিস্থিতি। বেচারা গ্রেটা বিছানায় প্রায় মিশে গেছে। চোখের নিচে গাঢ় কালি, চোয়াল ভাঙা, চেহারে সে জৌলুস নেই আর। বাচ্চাগুলোও কেমন ন্যাতা ন্যাতা হয়ে গেছে, ঝাঁক বেঁধে বসে মুড়ি খাচ্ছে খুঁটে খুঁটে। আপাতমস্তক কাঁথা মুড়ি দেওয়া গ্রেটা কাশির দমকে উঠে বসছে বারবার, আর হাঁপড়ের মতো হাঁপাচ্ছে। গুরুপদ জিজ্ঞেস করলো, কি ওষুধ খেয়েছ? আমাদের দেখে থতমত খেয়েছে গ্রেটা। দম নিয়ে বলল, জ্বরের বড়ি। তা জ্বর ছাড়ছে না কেন? ছাড়ে আবার আসে। বলতে বলতে ফের কাশি। গ্রেটা কাঁথা চেপেছে মুখে, স্তম্ভিত হয়ে দেখি কাঁথায় রক্ত। আমরা চারজন মুখ চাওয়াচাই করলাম। টিবি? এ তো মহা ফাঁদে পড়া গেল। শুকনো আহা উহু করে তো আর কেটে পড়া যায় না। জিজ্ঞেস করলাম, কবে থেকে রক্ত উঠছে? গ্রেটা নিজেও বোধহয় জানে না তার রোগের গুরুত্ব। অপরাধে মুখ করে বলল, বেশি নয়, 1-8 দিন বেরোয়। এরকম জ্বর কদিন ধরে হচ্ছে? উত্তর নেই। নন্দিনী উপু হয়ে বসেছে, প্রশ্ন করল, তোমার বরকে দেখছি না? ধুকতে ধুকতেও গ্রেটা ঝেঁজে উঠেছে, মরণ, ও আমার বর হবে কেন? ও আমার নাং, ওকে আমি রেখেছিলাম। বৈপ্লবিক ঘোষণা। নন্দিনী বিষম খেলো যেন, ঢোক গিলে বলল, ও ওই হলো। তা তোমার ওই কোথায়? কি জানি, খেতে দিতে পারছিলাম নি, ভেগে গেছে। এই সময় কেটে পড়ল? আমার গত সালে পরেই ফিরবে। গুরুপদ বলল, একে তো এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হয় রে। হাসপাতালের নাম শুনেই দাপুটে গ্রেটার সে কি হাউমাউ কান্না, আমি যাবনি, আমি যাবনি, আমি মরে গেলে আমার পচিগুলোর কি হবে?
মার দেখা দেখি বাচ্চাগুলো তারস্বরে কান্না জুড়েছে। পেঁ পো মিলে সে এক ক্যাডাভারাস কনসার্ট। বিপাশা পেশাদার পশুপ্রেমিক। রাস্তার বহু নাছোড়বান্দার এঁটে কুকুর বেড়ালকে সে বশ করে ফেলে। তার শরীরে ঘেন্না পিত্তিও কম। গ্রেটার নোংরা বিছানায় বসে পড়েছে সে। গ্রেটার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, হাসপাতালে গেলে কেউ মরে নাকি? ওষুধ দেবে, পথ্য দেবে, একদম ঠিক হয়ে যাবে। না গো দিদিমণি, কচিদের ফেলে আমি কোথাও যাবনি। ওদের নিয়ে ভেবো না, আমরা তো আছি। কি বুঝলো কে জানে, গ্রেটা নিমরাজি হলো শেষে। আর দেরি নয়, আমরা চাঁদা তুলে কলেজে একটা সেভ গ্রেটা ফান্ড তৈরি করে ফেললাম। শিক্ষক শিক্ষিকারা যথেষ্ট সহযোগিতা করলেন। প্রিন্সিপাল প্রভাব খাটিয়ে কাছেই এক মিশনারি হাসপাতালে ভর্তির বন্দোবস্ত করলেন গ্রেটার। বাচ্চাগুলোকে জিম্মা করে দেওয়া হলো গ্রেটার প্রতিবেশিনী এক কেঁদো ভিখারিনীর হাতে। অবশ্য মাগনা নয়, খরচ দিতে হতো নিয়মিত, পার ডে 30 টাকা। তখনকার দিনে নেহাত কম নয়। বিপাশা নন্দিনী মাঝে মাঝেই যেত হাসপাতালে। ওদের মুখেই শুনলাম গ্রেটার অসুখের মূল কারণ চরম অপুষ্টি। অত রান্নাবান্না তবে কার জন্য করতো গ্রেটা? নিজে খেত না? আশ্চর্য, সেই হারামজাদাটা খেয়ে দিয়ে কেঁদো মোষ হয়ে পালিয়ে গেল। যাই হোক, স্বস্তির খবরও পেলাম। দুধটা, ঘিটা, ডিমটা, মাখনটা পাচ্ছে গ্রেটা। তার শরীর আবার ফিরছে। কড়া কড়া ওষুধ ইঞ্জেকশনে রোগও চাপা পড়ছে দ্রুত। মাসখানেক পরেই হঠাৎ দেখি গ্রেটা আবার সস্থানে। বাচ্চাগুলো ফের গ্রেটার ঘাড়ে মাথায় নিচে বেড়াচ্ছে। শরীরের চেকনায় যদিও পুরো ফেরেনি, তবে অসুখ অসুখ ভাবটা নেই আর। হাসি হাসি মুখে দাঁড়ালাম ফুটপাতে। কি গো, ছাড়া পেয়ে গেলে? হুম। গ্রেটা একগাল হাসল। পেইলে এসছি। সে কি, কেন? ও আমার পোষাচ্ছিল না গো দাদা। নিত্যি নিত্যি মাছ, মাংস, ডিম, এই বড় গেলাসের দুধ, ওদিকে আমার ছাওয়ালগুলো কি খাচ্ছে ঠিক নেই। এ তো ভারী অন্যায় কথা। আমরা এত কাঠখড় পুড়িয়ে তোমায় একটা ভালো জায়গায় ভর্তি করলাম। আমি সেরে গেছি গো দাদা, আর জ্বর আসে না। কিন্তু এখনো নিশ্চয়ই ওষুধপত্র দরকার। ওষুধ আর লাগবে না, পেট ভরে ভাত খাবো, সেরে যাবে। মনে মনে বললাম, হ্যাঁ, আবার ওই ময়দানের অন্ধকারে ছোটা। গ্রেটা কাঁদো কাঁদো মুখে বলল, আমি আর হাসপাতালে যাবনি গো দাদা। আমার ছাওয়ালগুলো তবে একেবারে নষ্ট হয়ে যাবে। জানো, ওই মিনতি হারামজাদি আমার হাবু পটলিকে এর মধ্যেই ভিক্ষে করা শিখিয়ে দিয়েছে। গম্ভীর সমস্যা। কেড়ে করে খাক, চোর বদমাশ হোক, বেশ্যা হয়ে যাক, তা বলে গ্রেটা গার্বোর বাচ্চারা ভিখিরি? নইব নইব চ। না, এত গভীর জীবন দর্শন আমার মাথায় সিঁধবে না। ক্লাসে এসেই বন্ধুদের গ্রেটার প্রত্যাবর্তন সমাচার শোনালাম। শুনে সকলের মাথায় হাত। নন্দিনী ভার মুখে বলল, এখন প্রিন্সিপালের কাছে মুখ দেখাবো কি করে? অভিজিৎ ঠোঁট ওল্টালো। এর জন্যই ওই ছোট লোক ক্লাসের জন্য কিছু করতে নেই। গুরুপদ বলল, দেখতে হবে না, কদিন বাদেই আবার মুখ দিয়ে রক্ত তুলবে। রমেন কাঁধ ঝাঁকালো, যা খুশি হোক, আমরা আর ওর ব্যাপারে নেই। মুখে বললাম বটে, কিন্তু গ্রেটাকে পুরোপুরি ঝেড়েও ফেলা গেল না। গ্রেটাই ডেকে ডেকে কথা বলে। তার চোখে আমরা তখনও পুরুষ নই, নারীও নই, শিল্পীও নই, একেবারে পুরোদস্তুর ভগবান। গ্রেটার জীবন কাহিনীও অনেকটা জানা হয়ে গেল আমাদের। তার বাড়ি নাকি সুন্দরবনের অতি প্রত্যন্ত অঞ্চলে। গ্রামের নাম নোটেখালি। বিস্তর নদী নালা টপকে সেখানে পৌঁছাতে হয়। ট্রেনে ক্যানিং, মাতলা টপকে ডকের খেয়া, ভ্যান রিক্সায় সোনাখালি, সেখান থেকে পুরন্দর পার হয়ে বাসন্তী, আবার ভ্যান রিক্সা, ফের গাং পেরিয়ে গোসাবা, ফের ভ্যান রিক্সো, ফের গাং পেরোনো, এ যাকে বলে রেকারিং ডেসিমেল। আমরা জিজ্ঞেস করি, তা তুমি সেখান থেকে এখানে পৌঁছালে কি করে? ওই ভবই আমার ফুসলে নিয়ে এলো। ভব মানে তোমার সেই রাখেলটা? নাকি তোমরা বুঝি রাখেল বলো? ওর সঙ্গে আমার পীড়িত হয়েছিল গো। শ্যামটি সেজে বংশী বাজালো, আমিও আয়ন ঘোষ ছেড়ে। আয়ন ঘোষ, আই মিন তোমার স্বামী? স্বামী নয়, বলে ধ্যামনা। সুখ দেওয়ার মুরদ নেই, বউ পোষার শখ। বাচ্চা কাচ্চা হয়েছিল তখন? বললাম না, ক্ষমতা ছিল না, সেই জন্যই তো ত্যাগ দিলাম। কে বলে এদেশে নারী স্বাধীনতা নেই?
এ যে দেখি নিজেই কোর্ট, নিজেই জজ। তা তোমার ভবকে বিয়ে করনি কেন? ঢ্যামনাটাকে ছাড়ার সময় পণ করেছিলাম, পুরুষ মানুষকে আর বিয়ে করবনি, রাখবো। বাহ, অসাধারণ। কিন্তু তোমার ভব রোজগার পাতিতে এত অনীহা কেন? আহা, সে কেন খাটতে যাবে? আমি আছি কি করতে? মাগ যদি মরদেরটা খেতে পারে, মরদ কেন মাগেরটা খেতে পারবে না? আর অমন রাজার মতো রূপ, খাটলে পরে সোনারঙ্গ কালি হয়ে যেত নি। কিন্তু সেই রাজা যে এখন ভাগলবা হলো। ফিরবে ফিরবে, আমি ছাড়া তার গতি কি? হ্যাঁ, গ্রেটার এইরকমই বিশ্বাস ছিল। তবে গ্রেটার রাজার সঙ্গে গ্রেটার পুনর্মিলন দেখার সৌভাগ্য হয়নি আমাদের। গ্রেটাও নতুন উদ্যমে নেমে পড়ল তার নিজস্ব ধান্দায়। আমরাও পাশ করে ছড়িয়ে পড়লাম যে যার মতো। বছর খানেকের মাথায় একটা ফ্রেঞ্চ স্কলারশিপ জুটে গেল আমার। 1 বছরের স্কলারশিপ নিয়ে নিজেই চেষ্টা চরিত্র করে আরও বছর 3 কাটিয়ে দিলাম প্যারিসে। কলকাতা ফিরেই ঢু মারতে গিয়েছিলাম কলেজে, কিন্তু সদর স্ট্রিটের মুখে গ্রেটার আর দেখা পাইনি। তার সাধের সংসারটিও উধাও। শুনলাম ঝুপড়ি টুপড়ি সব ভেঙে দিয়েছে পুলিশ। গ্রেটাকে আস্তে আস্তে ভুলেই গেলাম। আঁকাআঁকি নিয়েই থাকি। বিয়ে একটা করে ফেললাম বটে, কিন্তু সেই বিয়ে টিকল না। বছর কয়েক ব্রহ্মচারী থেকে ফের মাথা মোড়ালাম। ক্রমশ একটা থিতু সংসার গড়ে উঠল আমার। পাশাপাশি নিজেকে ভাঙতে ভাঙতে আঁকার জগতেও 15 বছরে পৌঁছেছি একটা জায়গায়। চিত্রশিল্পী হিসেবে আমাকে মোটামুটি নামই বলা চলে। এই সেদিন দুপুরে পার্ক স্ট্রিটের পরিত্যক্ত কবরখানাটার পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎই মনে পড়ে গেল কদিন ধরেই কিছু পাতাবাহার গাছের কথা বলেছে মৈত্রেয়ী। আমাদের সদ্য কেনা ফ্ল্যাটটা সাজাবে। মৈত্রীর খুব গাছের শখ, ঘরবাড়িকে সবুজ দেখতে ভালোবাসে। দাঁড়িয়ে গেলাম, আজই নিয়ে নেব, এখুনি। বাড়ি কি ফিরবো এখন? দোনামোনা করতে করতে ঢুকিয়ে পড়লাম ভেতরে। এই কবরখানার হাড় হদ্দ আমার চেনা। কলেজ জীবনে অনেক সোনালী মুহূর্ত ছড়িয়ে আছে এখানে। এই মধ্যবয়সে হঠাৎ হঠাৎ এসে পড়লে ভালোই লাগে। এখানকার নার্সারিটাও পুরনো। এখনও আমায় চিনতে পারল বুড়ো মালিটা। ওই আমায় বেছে বেছে গাছ দিল গোটা 5। সাইকাস, অ্যাডেনিয়াম, জেড আর তরতাজা 2 এরিকা পাম। টবগুলো আলাদা করে রেখে একটু ঘুরছিলাম চারদিকে। কত যুগ আগের মৃত মানুষ এখানে শুয়ে আছে সার। কোথাও ছোট্ট করে এপিটাফ লেখা সমাধি, কোথাও গথিক স্থাপত্যের মনোরম স্মৃতিসৌধ। ভেঙে ভেঙে পড়ছে সব, ইট বেরিয়ে পড়ছে, তবু ইতিহাস এখনও যেন মুখর এখানে। ওই তো ওখানে চার্লস ডিকেন্সের ছেলে শুয়ে। ওই তো ওখানে শায়িত রয়েছেন উইলিয়াম জোন্স। আগে জায়গাটা গাছ আগাছায় আরও কত সবুজ ছিল। এখন দেখলাম একদিকের কোণ কেমন ন্যাড়া ন্যাড়া। ওদিকে তো বেশ কিছু বড় বড় শিরীষ শিমুল ছিল, কোথায় যে গেল? হাঁটতে হাঁটতে পিছন ভাগটায় চলে এসেছি। সহসা দৃষ্টি স্থির। একটা প্রায় ভাঙা স্মৃতিফলক, তার পাশে এক জীবন্ত কঙ্কাল। হাড্ডিসার দেহ ঝুঁকে পড়ে কি যেন খাচ্ছে হাপুসুপুস করে। পরনে একটা কালো ছিট কাপড়ের টুকরো। খালি গা, রুক্ষ চুলে থোকা থোকা জটা। শুকনো চিমসে স্তন ঝুলে আছে কাপড়ের পাশ দিয়ে। কি খাচ্ছে ওটা? বুভুক্ষুর মতো ভাত? পায়ের শব্দ পেয়ে জ্যান্ত সব চোখ তুলেছে। ড্যাবা ড্যাবা চোখে 2-1 পলক দেখলো আমায়, আবার ডুব দিয়েছে আহারে। চটপট হাত চালাচ্ছে, কষ বেয়ে গড়াচ্ছে খাদ্যরস। মুখটা খুব চেনা চেনা যেন, বড় বড় চোখ, নিখুঁত ভি শেপ চিবুক। গ্রেটা কাটবো না? হ্যাঁ, গ্রেটাই তো, কিন্তু একই চেহারা হয়েছে। পায়ে পায়ে কাছে গেলাম। কি গো, চিনতে পারছো? গ্রেটা তাকালোই না, হাত চাটছে এক মনে। মনে পড়ছে না সেই যে তোমার অসুখ করলো, হাসপাতালে দিয়ে এলাম? শুনছে কি আদৌ? বুড়ো মালি ডাকছে পেছন থেকে। কার সঙ্গে কথা বলছেন বাবু? ও তো পাগল। সরে এসে মালিকে জিজ্ঞেস করলাম, এ কবে থেকে এখানে আছে? তা হবে 1-2 বছর। কেউ নেই ওর? কি জানি বাবু, বলতে পারবো না।
কখনো ফুটপাতে পড়ে থাকে, কখনো কবরখানায়। মালি দাঁত বের করে হাসল। পাগলির কিন্তু খুব তেজ। কেউ খেতে দিতে এলে খায় না, পয়সা দিলে নেয় না, দিতে গেলে উল্টোপাল্টা কথা বলে। তো খাবার জোটে কোত্থেকে? ঘুরে ঘুরে ডাস্টবিন থেকে কুড়িয়ে বাড়িয়ে আনে। ও, আপনার ট্যাক্সি ডাকবো বাবু? ডাকো। মালি চলে যেতেই আবার গ্রেটার কাছে গেলাম। তোমার ছেলেপুলেগুলো সব কোথায়? গ্রেটা যেন এবার ভুরু কুঁচকে শুনল কথাটা, দুদিকে মাথা দোলাচ্ছে। আর তোমার সেই ভব? চমকে চোখ তুলছে গ্রেটা, তাকিয়ে রয়েছে নিষ্পলকে। আহারে, সবাই গ্রেটাকে ছেড়ে চলে গেছে। মায়ায় ভরে গেল বুকটা। উবু হয়ে বসলাম সামনে। পকেট থেকে একখানা 100 টাকার নোট বার করে বাড়িয়ে দিয়ে বললাম, শোনো, এটাকে ভিক্ষা বলে মনে করো না, রাখো, রেখে দাও। কথা শেষ হলো না, অদ্ভুত এক কাণ্ড করে বসলো গ্রেটা। টাকাটার দিকে ঝলকে তাকিয়েই গায়ের আঁচলখানা ফেলে দিয়েছে। হলদেটে চোখে বিদঘুটে এক কটাক্ষ হানল। বিকৃত স্বরে বলে উঠল, শুবি শুবি আমার সঙ্গে, শুবি, আয় আয়। চৈত্রের হাওয়া ঘূর্ণি তুলছে কবরখানায়। ধুলো উঠছে, শুকনো পাতাও। রোদ্দুর শুষে নিচ্ছে ছায়াকে। জীর্ণ বুকের খাঁচা ঝুলছে 2 টুকরো চামড়া। আমার গা শিরশির করছিল। গ্রেটার সঙ্গে সেই আমার শেষ দেখা। মাস 8 পরে আবার একবার গিয়েছিলাম কবরখানায়। গ্রেটা তখন মরে গেছে। বন্ধুরা, গল্পটা এখানেই শেষ হলো। আপনারা গল্পটা প্রথম থেকে শেষ অবধি শুনবেন এবং কমেন্টস লিখে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রাখলাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভালো ভালো গল্প শুনুন। ধন্যবাদ।